আমাদের বর্তমান বিষয়টি হচ্ছে সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের এটি শুরু করার পূর্বে আমাদেরকে জানতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি। দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, অন্যথায় এদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যদি আমরা এখানে খেয়াল করি একটি উদাহরণের দিকে, এখানে 0.3, 4, 5, 6 আছে, যেখানে 4-এর উপরে পৌনঃপুনিক এবং 6-এর উপরে পৌনঃপুনিক, তার মানে মোট 3টি অঙ্কের উপর এখানে পৌনঃপুনিক আছে। আবার পাশের সংখ্যাটিতে 7.4578 যেখানে 7-এর উপরে পৌনঃপুনিক এবং 9-এর উপরে পৌনঃপুনিক আছে, এখানেও 3টি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। কিন্তু এই দুটি সংখ্যার পার্থক্যটা হচ্ছে এখানে দশমিকের পরে একটি অঙ্ক অনাবৃত আছে, মানে যার উপরে পৌনঃপুনিক নেই, আর এই সংখ্যাটির জন্য এখানে দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক নেই, এই দুটি অঙ্ক অনাবৃত হিসাবে আছে। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আমাদেরকে এই দুটি সংখ্যাকে এমনভাবে রূপান্তরিত করতে হবে যাতে উভয়ের অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা দুটাই সমান হবে। আর যদি দুটা সমান না হয় তখন তাকে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। যেমন আমাদেরকে যে উদাহরণগুলো দেয়া আছে এই দুটা আসলে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এখন অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা হয় আমরা এখন সেই প্রক্রিয়াটা একটু দেখব। আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য বিষয়টি বোঝা একটু সুবিধাজনক হবে। এখানে 3টি সংখ্যা দেয়া আছে যেগুলো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে দশমিকের পরে এই সংখ্যাগুলোতে সর্বোচ্চ কতটি অঙ্ক অনাবৃত আছে। যেমন যদি আমরা 5.6 খেয়াল করি, এখানে কোনো অঙ্ক নেই যা অনাবৃত আছে দশমিকের পরে। যদি আমরা 7.345 এখানে খেয়াল করি তাহলে এখানে দেখব 3, এটি একটি অঙ্ক যা অনাবৃত হিসাবে আছে, মানে যা দশমিকের পরে যে অঙ্কের উপরে কোনো পৌনঃপুনিক নেই, এটি অনাবৃত। এরপরে 10.78423 এই সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত আছে দুটি অঙ্ক 7 এবং 8, তার মানে দশমিকের পরে এই অঙ্ক দুটির উপরে কোনো পৌনঃপুনিক নেই। তাহলে যার মান আসছে আমাদের প্রথমে 0, 1, 2, অর্থাৎ আমরা যখন এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমাদের এই সংখ্যাগুলোর যে অনাবৃত অঙ্ক সংখ্যা সেটি সর্বোচ্চ আছে এখানে 2, ফলে অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকের সবচেয়ে বেশি এই 2। তাহলে আমাদের যখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ রূপান্তর করব সেখানেও আমাদের দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে এই 2টি। আর এই সংখ্যাগুলোতে দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটি, এখানে আছে 2টি, এখানে আছে 3টি, যেগুলো এখানেও লেখা আছে। এই 1, 2, 3 এই মানগুলোর লসাগু করতে হবে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অংশের সংখ্যা বের করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1, 2, 3 এগুলোর যদি আমরা লসাগু করি তাহলে সেই লসাগুর মান আসে 6। তাহলে আমাদের এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টা। তাহলে যদি এখন আমরা 5.6কে যার অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি, যদি 5.6কে এখন আমরা সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা দেখব 5 এটা এভাবেই লিখেছে। দশমিকের পরে এই 6 আমরা দেখেছিলাম যে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি, ফলে এখানে 2টি 6 রাখা হয়েছে। আর এখানে যেহেতু 6-এর উপরে পৌনঃপুনিক ছিল তার মানে এই 6টাই বারবার বসবে, মানে 6এরই পুনরাবৃত্তি হবে। ফলে এখানে আমরা অনাবৃত 2টি 6 রাখলাম এবং আবৃত এই যে 6-এর উপরে পৌনঃপুনিক আছে, এখান থেকে 6টা 6 লিখে শেষের 6-এর উপরে আবার আমরা পৌনঃপুনিক দিয়েছি, মানে এখানে এই যে 6টি অঙ্কের উপরে পৌনঃপুনিক বসানো হয়েছে। আমাদের জন্য একটু সুবিধাজনক হবে যদি আমরা 7.345 যেখানে 4-এর উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপরে পৌনঃপুনিক আছে এই সংখ্যাটিকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে আমরা যদি দেখি 7.3 এই মানটা আছে, কিন্তু আমরা জানি সদৃশ করার জন্য আমাদের দশমিকের পরে 2টি অঙ্ক লাগবে অনাবৃত। তাহলে আমরা 3-এর পরে যেহেতু 4, 5 এই 2 অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, আমাদের এই 2টি অঙ্কই পুনরাবৃত্তি হতে থাকবে। তাহলে আমরা 7.3 এটা লিখবো
লেখার পরে যেহেতু 4-এর উপরে পৌনঃপুনিক ছিল, এরপরে আমরা 4 লিখব। 4 লেখার পরে তাহলে আমরা 7.34 পেলাম। এই 3-4 হচ্ছে আমাদের অনাবৃত অংশ। এরপরে আমাদের আবৃত অংশ করার জন্য আমরা দেখতে পেয়েছি যে আমাদের 6টি অঙ্ক থাকতে হবে। তাহলে যেহেতু 4 আমরা এখানে লিখে ফেলেছি, এর পরের অঙ্কটি আবার 5 হবে। 5 থেকে আমরা 6টি অঙ্ক লিখব আবৃত করার জন্য। তাহলে 5 4 5 4 5 4 এই 6টি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে, যেখানে 5-এর উপরে পৌনঃপুনিক এবং 4-এর উপরে পৌনঃপুনিক। এরপরে 10.7842 যেখানে 4-এর উপরে পৌনঃপুনিক এবং 3-এর উপরে পৌনঃপুনিক। এখানে 3টি অঙ্ক আবৃত হিসাবে আছে এবং 2টি অঙ্ক অনাবৃত হিসাবে আছে। তাহলে আমরা জানি আমাদের দশমিকের পরে 2টি অঙ্কই অনাবৃত রাখতে হবে। তাহলে আমরা 10.78 এটাকে এভাবে লিখব। কিন্তু আমাদের আবৃত অংশে অঙ্ক সংখ্যা থাকবে 6টি। তাহলে আমরা 4 2 3 এটি 2 বার লিখলে আমাদের 6টি অঙ্ক হয়ে যাচ্ছে। 4 2 3 4 2 3 যেখানে 4-এর উপরে পৌনঃপুনিক থাকবে এবং 3-এর উপরে পৌনঃপুনিক থাকবে। তাহলে এখন যদি আমরা আমাদের চূড়ান্ত ফলাফলের দিকে খেয়াল করি, তাহলে দেখব 5.6 যেখানে 6-এর উপরে পৌনঃপুনিক ছিল, সেটি এখন দেখতে হয়েছে 5.66 যেখানে এই 6 এর উপরে কোনো পৌনঃপুনিক নেই, মানে এটি অনাবৃত হিসাবে আছে এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা আছে 6টি। আবার যদি আমরা 7.345 যেখানে 4-এর উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপরে পৌনঃপুনিক, যদি এটার দিকে একটু মনোযোগ দেই তাহলে দেখব 7.3 যেখানে 3 একটি অঙ্ক অনাবৃত ছিল। তাহলে আমরা যখন একে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করছি, তখন 7-এর দশমিক এই যে 3 4 দুটি অঙ্ক 3 4 অনাবৃত আছে এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা আছে 5 4 5 এবং 4 5 4 এই যে 3 3 6টি। আবার যদি আমরা 10.7842 এই সংখ্যাটার দিকে খেয়াল করি, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা ছিল 2টি, ফলে এখানেও অনাবৃত অঙ্ক সংখ্যা 2টি আছে। আর আবৃত অঙ্ক সংখ্যা ছিল এখানে 3টি, কিন্তু এখানে আবৃত অঙ্ক সংখ্যা হয়েছে 6টি। ফলে এই সংখ্যা 3টাতেই অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা সমান আছে। ফলে এখন আমরা এই অঙ্ক 3টিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি। আরেকটি অঙ্ক দেখলে আমাদের জন্য পুরো বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। উদাহরণ 9 এখানে বলছে 1.7643 যেখানে দশমিকের পরে এমন কোনো অঙ্ক নেই যার উপরে পৌনঃপুনিক আছে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 3.24 যেখানে 2-এর উপরে পৌনঃপুনিক আছে এবং 4-এর উপরে পৌনঃপুনিক আছে। তার মানে দশমিকের পরে 2টি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। আর আমাদের 3 নম্বর সংখ্যা 2.78346 যেখানে 7 8-এর এই 2টি অঙ্ক অনাবৃত আছে এবং 3 4 6 এই 3টি অঙ্ক আবৃত আছে। আমাদেরকে এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে এই সংখ্যাগুলোতে দশমিকের পরে কতটি অঙ্ক অনাবৃত আছে সেটি খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 1.7643 এই সংখ্যাটিতে দশমিকের পরে 4টি অঙ্ক আছে যা অনাবৃত। তারপরে 3.24 যেখানে 2-এর উপরে পৌনঃপুনিক 4-এর উপরে পৌনঃপুনিক, সেখানে কোনো অনাবৃত অঙ্ক নেই। দশমিকের পরে সেখানে কোনো অনাবৃত অঙ্ক নেই। 2.78346 এখানে দশমিকের পরে 2টি অঙ্ক আছে অনাবৃত। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের যে মানগুলো আছে সেখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি আছে 4, যেটি আছে আমাদের প্রথম সংখ্যাটিতে। ফলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করার সময় আমাদের ভগ্নাংশগুলোতে দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 4টি। আর যদি আমরা এই সংখ্যাগুলোতে দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যাগুলো যদি গণনা করার চেষ্টা করি, তাহলে দেখব প্রথম সংখ্যাতে কোনো আবৃত অঙ্ক নেই। তারপরের সংখ্যাটিতে 2টি অঙ্ক আছে যাদের উপরে পৌনঃপুনিক আছে। তারপরের সংখ্যাটিতে 3টি অঙ্ক আছে যাদের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে 0 2 3 এই সংখ্যাগুলোর যদি আমরা লসাগু করি তাহলে মান আসবে 6। ফলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের সময় আমাদের সংখ্যাগুলোতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে এখন আমরা একটু রূপান্তরটা দেখে আসি। তাহলে আমরা যদি এখন 1.7643 এই সংখ্যাটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে 4টি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সদৃশ দশমিক ভগ্নাংশেও অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে 4টি। ফলে 1.7643 এটি এভাবেই বসবে 1.7643। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লসাগু হয়েছিল 6। আমাদের
যে সংখ্যাগুলো দেয়া আছে তার আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু করলে সেটা হচ্ছে 6টি। ফলে আমাদের সদৃশ দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা থাকতেও হবে 6টি, কিন্তু এখানে এই সংখ্যাটির জন্য কোনো আবৃত অঙ্ক নেই। ফলে আমরা সেই জায়গাটি শূন্য বসিয়ে পূরণ করব। এখানে আমরা 6টি শূন্য লিখব এবং এই শূন্যের উপরে পৌনঃপুনিক দিব। তাহলে আমাদের এই যে 1 দশমিকের পরে 4টি অনাবৃত অঙ্ক আছে এবং 6টি আবৃত অঙ্ক আছে। এরপরে আমরা যদি 3.24 এরপরে আমরা যদি 3.24 এই সংখ্যাটিকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে আমরা 3 দশমিক এটা লিখব। এখানে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, কিন্তু এখানে আবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি। ফলে ওই অনাবৃত অঙ্ক আমাদের 4টা বানাতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে। তার জন্য আমরা এই আবৃত অংশের এই 2, 4 এই অঙ্ক দুটিকে অনাবৃত হিসাবে লিখব। তাহলে শুরুতে আমরা এই যে 2, 4, 2, 4 লিখে আমাদের অনাবৃত অংশের অঙ্কগুলো লিখে নিলাম। তারপরে আমাদের আবৃত অংশে অঙ্ক থাকতে হবে 6টি। সেটা পূরণের জন্য আমরা আবার এই 2, 4 যেহেতু এর উপরে পৌনঃপুনিক আছে এটারই পুনরাবৃত্তি বসে আমরা এখানে আমাদের আবৃত অংশের 6টি অঙ্ক বানিয়ে নেব। আবার আমরা যদি 2.78 3, 4, 6 যেখানে 3-এর উপরে পৌনঃপুনিক এবং 6-এর উপরে পৌনঃপুনিক এবং 3টি অঙ্কের উপরে পৌনঃপুনিক রয়েছে, এটাকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি আমাদের 2 দশমিকের পরে 4টি অঙ্ক অনাবৃত রাখতে হবে। তো আমাদের কাছে 2.78 আছে। এর পরের দুটি অঙ্ক এটা আমরা আমাদের এই যে আমাদের এই আবৃত ভগ্নাংশ থেকে আমরা নিয়ে নিব। তাহলে আমরা আর দুটি অঙ্ক অনাবৃত করার জন্য আমরা 3, 4 লিখব। 3, 4 লেখার পরে 3, 4 এর পরের অঙ্কটি ছিল 6। তাহলে আমাদের 4টি অনাবৃত অংশ তো হয়ে গেল। এখন আমাদের 6টি আবৃত অঙ্ক বানাতে হবে। তাহলে তার জন্য আমরা এই যে 6 থেকে আবার গণনা শুরু করব। 6 লেখার পরে আবার 3, 4, 6 লিখব, তারপরে 3, 4 এই যে আমাদের 6 থেকে এই যে 4 পর্যন্ত 6টি আবৃত অঙ্ক রয়েছে। তাহলে আমাদের এই 3টি সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে আমরা দেখতে পাবো যেখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এই 3টি সংখ্যার জন্যই সমান আছে, আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা এই 3টি সংখ্যার জন্যই সমান আছে। এভাবেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর কেন প্রয়োজন? কারণ যখন আমরা এরকম অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করব, সেগুলোকে যোগ বিয়োগ করার পূর্বে আমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। 14 নম্বর প্রশ্নে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমাদের কাছে কিছু আবৃত দশমিক ভগ্নাংশ আছে যেখানে কতে 2টা মান দেয়া আছে, খতে 2টা মান দেয়া আছে, গতে 3টা। যেখানে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোতে কোথাও একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, কোথাও দশমিকের পরে একটি অঙ্ক আছে যেটি অনাবৃত। আবার খতে আমরা দেখতে পাচ্ছি কোথাও 2টি অঙ্ক আছে, আবার কোথাও একটি অঙ্ক আছে। এই ধরনের সংখ্যাগুলো যেখানে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলো দেখতে ভিন্ন ভিন্ন, তাদেরকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে এদেরকে দেখতে একই রকম হতে হবে। নাম্বার প্রশ্নে বলছে 2.23 যেখানে 3 উপরে পৌনঃপুনিক এবং 5.235 যেখানে 3 এবং 5 এর উপরে পৌনঃপুনিক, এই সংখ্যা দুটিকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আসলে কথার দ্বারা কি বোঝাচ্ছে? এখানে এটাই বোঝাচ্ছে যে এইটা ঠিক দেখতে যেরকম হবে এইটাকেও ঠিক একই রকম হতে হবে, মানে দুটাকে দেখতে একই রকম যাতে দেখায়। তো এটার জন্য আমরা জানি একটি আবৃত দশমিক ভগ্নাংশে সেখানে যেটা পূর্ণ সংখ্যা সেটা তো ওইভাবে থাকলো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু দশমিকের পরে উভয়েরই সমান সংখ্যক অনাবৃত অংশ এবং সমান সংখ্যক আবৃত অংশ রাখতে হবে। তাহলে আমাদের এই 2.23 3-এর উপরে পৌনঃপুনিক এবং 5.235 যেখানে 3 এবং 5-এর উপরে পৌনঃপুনিক, এই আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মানে এই দুটিকে আমাদেরকে এমন একটি রূপ দিতে হবে যাতে করে এই দুটি দেখতে একই রকম লাগে। এর জন্য আমাদের করতে হবে কি, পূর্ণ সংখ্যাগুলা ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের দশমিকের পরে এদের কাঠামোটি একই রকম বানাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনাবৃত অংশ এবং আবৃত অংশ এই দুটি অংশ আছে। আমাদেরকে অনাবৃত অংশের অঙ্কগুলোর সর্বোচ্চ সংখ্যাটা এখান থেকে হিসাব করতে হবে।
তাহলে আমরা লিখি অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা এখানে একটি। তাহলে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা একটি, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে প্রথমে একটি আছে ও পরবর্তীতে দুইটি আছে। তাহলে আমাদেরকে এখন এই আবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু বের করতে হবে। আবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু হচ্ছে 1 আর 2 এর লসাগু করলে আমরা মান পাবো 2। তাহলে এখন আমরা এদেরকে যে সদৃশ করব, সেখানে এই সদৃশ অংশের অংশ দুটির অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা থাকবে একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা থাকবে দুটি। তাহলে আমরা যদি এটিকে সদৃশ করতে চাই, তাহলে 2.23 পৌনঃপুনিক, এটাকে আমাদের 2.2, এই যে অনাবৃত অংশ একটি এবং আবৃত অংশ দুটি করতে হবে। এই 3 এর উপর পৌনঃপুনিক এবং এই 3 এর উপরে পৌনঃপুনিক, এবং 5.235, যেখানে 3 এর উপরে পৌনঃপুনিক ছিল এবং 5 এর উপরে পৌনঃপুনিক ছিল। তাহলে এটাকে আমাদের এখন এটা এভাবে বসে পড়বে 5.235। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমান সমানের পরে উভয় অংশ দেখতে কি একই রকম, এই উভয় অঙ্ক দুটি দেখতে এখন একই রকম লাগছে। সেখানে অনাবৃত অংশের সংখ্যা উভয় ক্ষেত্রে একই আছে এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা এখানে এই দুটি করে আছে, ফলে উভয় অঙ্ক দুটি দেখতে এখন সদৃশ লাগছে। আর এভাবেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হয়। আমাদের 14 এর খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 7.26, যেখানে 6 এর উপরে পৌনঃপুনিক এবং 4.375, যেখানে 4.237, যেখানে শুধু 7 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখন আমাদেরকে হিসাব করতে হবে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কয়টি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে এবং এখানে দুইটি আছে, তাহলে আমরা এখানে লিখব দুটি। তারপরে আমাদেরকে বলছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি। আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি এবং এখানেও একটি। তাহলে যদি আমরা একটি একটি করে লিখি, তাহলে তাদের লসাগু আসবে 1। তাহলে আমাদের 7.26 উপরে পৌনঃপুনিক, এটাকে আমরা লিখব অনাবৃত অংশ আমাদের লাগবে দুটি। তাহলে এখান থেকে আমরা বানিয়ে নিব 7.26, তারপরে আরেকটি 6, এই 6 এর উপরে এখন আমরা পৌনঃপুনিক দিব। আর 4.237, 7 এর উপরে পৌনঃপুনিক, এটাকে আমরা এভাবে লিখতে পারবো। তাহলে 4.237, 7 এর উপরে পৌনঃপুনিক, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 5.7, যেখানে 7 এর উপরে পৌনঃপুনিক। তারপরে 8.34, যেখানে 3 এবং 4 এর উপরে পৌনঃপুনিক, এবং তারপরে দেয়া আছে 2 এবং তারপরে দেয়া আছে 6.245, যেখানে 2 এবং 5 এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমাদেরকে এখান থেকে হিসাব করতে হবে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি কোনো অঙ্ক নেই, এখানেও নেই, আবার এখানেও নেই, তাহলে এখানে 0। আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত কত আছে দেখতে হবে। এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 1, 2 ও 3। এখন আমরা যদি এই 1, 2 এবং 3 এর লসাগু করি, তাহলে আমাদের মান আসবে 3 দুগুণা 6। তার মানে আমরা এই তিনটি সংখ্যাকে যখন সদৃশ করব, তখন আবৃত অংশের অঙ্ক সংখ্যা সেখানেও থাকতে হবে 6টি করে। তাহলে আমরা 5.7 পৌনঃপুনিক, এটিকে লিখতে পারি 5.777, এভাবে 6টি 7 লিখব। এই 7 উপরে পৌনঃপুনিক, আবার মানে প্রথম 7 উপরে পৌনঃপুনিক এবং শেষের এই 7 উপরেও পৌনঃপুনিক থাকবে। তারপরে আছে 8.34,
যেখানে 3 এর উপরে পৌনঃপুনিক ছিল এবং 4 এর উপরে পৌনঃপুনিক ছিল। এখন যদি আমরা এটাকে সদিশ করে লিখতে চাই তাহলে 8 এর পরে আমরা 3 4 3 4 3 4 এটি 6 বার লিখব। এখানেও প্রথমে পৌনঃপুনিক এবং শেষে পৌনঃপুনিক। তারপরের সংখ্যাটি 6.245, যেখানে 2 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক। তাহলে 6 আমরা এটিকে লিখলাম, আর 2 4 5 এটি আমরা 6 বার লিখবো। তাহলে 2 4 5 আবার 2 4 5, যেখানে আবার শুরুতে পৌনঃপুনিক এবং শেষে পৌনঃপুনিক। তাহলে আমাদের তিনটে অঙ্কই সদিশ হয়ে গেছে, আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 14 এর ঘ নাম্বার বলছে 12.32 2.19, যেখানে 9 এর উপরে পৌনঃপুনিক, এবং 4.3256, যেখানে 5 এর উপরে পৌনঃপুনিক এবং 6 এর উপরে পৌনঃপুনিক। এখানে দশমিকের পরে সর্বোচ্চ দুটি অঙ্ক অনাবৃত আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি 2। এরপরে আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো আমরা লিখে ফেলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো আবৃত মানে এখানে এমন কোনো অঙ্ক নেই যার উপরে পৌনঃপুনিক আছে। এখানে 1 আছে এবং এখানে 2টি আছে, ফলে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2, আর এই দুটি যদি আমরা লসাগু করি তাহলে আমরা মান পাবো 2। তাহলে 12.32 এটিকে আমরা লিখব 12.32, এবং যেহেতু আমাদের দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক লেখাই লাগবে এবং 32 এর পরে আর কোনো অঙ্ক নেই, ফলে আমরা এখানে দুটি শূন্য দিব এবং তাদের উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। তারপরের সংখ্যাটি 2.19, যেখানে 9 এর উপরে পৌনঃপুনিক ছিল। এটাকে যদি এখন আমরা লিখি তাহলে 2.19 লিখব, এবং যেহেতু দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক দিতে হবে ফলে আমরা আরো দুটি 9 লিখে এই শেষের দুটি 9 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। এরপরে আমাদের সংখ্যাটি 4.3256, যেখানে 5 এর উপরে পৌনঃপুনিক ছিল এবং 6 এর উপরে পৌনঃপুনিক ছিল। যদি আমরা এটাকে লিখি তাহলে এটাকে আমরা লিখব 4.3256, যেখানে 5 এর উপরে পৌনঃপুনিক এবং 6 এর উপরে পৌনঃপুনিক, আর এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।